প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বাস্তব সংখ্যা এবং অসমতা নিয়ে আবার হাজির হয়েছে। আমি মাহফুজুর রহমান, তোমাদের শিক্ষক সহকারী অধ্যাপক গণিত। তোমাদের গতদিন আমি ক্লাস নিয়েছিলাম বাস্তব সংখ্যা অসমতার উপরে। বাস্তব সংখ্যা কি, বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদ এবং ধর্ম নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাস্তব সংখ্যা অসমতার পরম মান, যেটাকে ইংলিশে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। ওকে, চলো আমরা সবাই রেডি হই। সবাই খাতা কলম যদি সাথে থাকে তাহলে খুব ভালো হয়। আমরা সেটা নিয়ে প্রস্তুতি গ্রহণ করি এবং আমরা শুরু করবো একটু পরে। ওকে, তো প্রথমে আমরা পরম মান কি সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলবো। তো পরম মান সম্বন্ধে আমরা একটু প্রথমে জানি। পরম মানকে ইংলিশে আগে বলছি যে পরম মানকে বলা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তো আমরা অ্যাবসলিউট ভ্যালু সেই জিনিসটা কি আমরা ছোটবেলায় জানি, যে দেখে আসছি যে -3 যদি থাকে, -3 পরম মান বললে সবাই বলে যে মাইনাসটা বাতিল হয়ে যায়। সেই মাইনাসটা বাতিল হয়ে গেলে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হচ্ছে ওই সংখ্যার পরম মান। এরকম আমরা শিখে আসছিলাম। তো আজকে আমরা সেই পরম মানটা আসলে কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। পরম মান হলো সংখ্যা রেখায় মূল বিন্দু। সংখ্যা রেখা তো মনে আছে, সংখ্যা রেখাটা কিরকম? সংখ্যা রেখাটা হলো এরকম যে একটা রেখা, এইটা রেখা কিরকম? রেখার হলো দুই দিকে দুইটা রশ্মি থাকে, সেই রশ্মিটার মাঝখানে যে একটা বিন্দু, এই বিন্দুটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এই মূল বিন্দু ডান দিকে ধনাত্মক সংখ্যা, বাম দিকে ঋণাত্মক সংখ্যা থাকে। সেটা যে যখন কোনো সংখ্যাকে রেখায় চিহ্নিত করা হয় তখন সেটাকে বলা হচ্ছে সংখ্যা রেখা। ওকে, তো আমাদের সেই সংখ্যা রেখায় যদি আমরা বলছি সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যকার দূরত্ব, সংখ্যা রেখার মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যকার দূরত্বকে ওই সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান বলা হয়। আমি আবার বলি, সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যকার দূরত্বকে ওই সংখ্যার পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। ওকে, তো আমাদের মূল বিন্দু আমরা বলছিলাম সংখ্যা রেখা। এই যে আমি একটা সংখ্যা রেখা চিত্র এঁকে রাখছি, এখানে এই যে সংখ্যা রেখা, এটা সংখ্যা রেখা। যে সংখ্যা রেখা কেন বলা হচ্ছে একটু আগে বলছি, এই রেখার মধ্যে সংখ্যাকে স্থাপন করা হয়েছে, এই জন্য এর নাম সংখ্যা রেখা। ওকে, তাহলে এই মূল বিন্দু ডান দিকে আমরা বলি ধনাত্মক সংখ্যা এবং মূল বিন্দুর বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যা। ওকে, তো এই সংখ্যা রেখায় যদি আমরা কোনো বিন্দু স্থাপন করি তখন সেটা হচ্ছে আমাদের কিরকম হয় দেখি। মধ্যকার দূরত্ব আমরা বলছিলাম পরম মান হলো সংখ্যা রেখায় মূল বিন্দু এবং ওই সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যকার দূরত্ব। যদি আমরা বলি 3 এর পরম মান কত? ওকে, তাহলে 3 এর পরম মান, এটা আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে 3 একক দূরবর্তী, 1 2 3, এই 3 একক দূরবর্তী আমরা যাব। আবার যদি বলি -3 পরম মান, তাহলে মূল বিন্দু থেকে -3 এই পর্যন্ত আসবো। তাহলে আমাদের দূরত্ব যেটা, দূরত্ব কতটুকু? দূরত্ব হলো এই একক, 3 একক, 1 2 3, এইটা হলো দূরত্ব। আমরা জানি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, ঋণাত্মক হয় না। তাহলে এই ঋণাত্মক যদি না হয় তাহলে 3 এর পরম মান কত? এই 3। আর -3 এর পরম মান, তাহলে আমাদের দূরত্ব কতটুকু? এতটুকু একক, 1 2 3 একক, এই 3 একক, সেই দূরত্বটা হলো 3। তাহলে -3 পরম মান হলো 3 আর হলো 3 এর পরম মান কত? 3। অর্থাৎ পরম মান আমরা বলছিলাম মূল বিন্দু থেকে সংখ্যা নির্দেশক বিন্দুর দূরত্ব। এই দূরত্ব এটাকে বলা হচ্ছে আমাদের পরম মান। সংখ্যাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, সংখ্যা রেখায় মূল বিন্দু এবং সংখ্যা নির্দেশক বিন্দুর মধ্যকার দূরত্বকে বলা হচ্ছে সংখ্যাটির পরম মান। ওকে, কোন বাস্তব সংখ্যা যদি একটা x একটা বাস্তব সংখ্যা হয়, যদি x একটা বাস্তব সংখ্যা, গতদিন বলছিলাম বাস্তব সংখ্যা r দ্বারা প্রকাশ করা হয়, x belongs to r হলে এই x এর পরম মান কে, এই পরম মান x এটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। যে কোনো বাস্তব সংখ্যার পরম মান যদি x, এই x এর দুদিকে যদি আমরা দাগ দিই তাহলে সেটাকে ওই সংখ্যার পরম মান বলা হচ্ছে।
এই পরম মান x এর আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো এরকম, আমাদের সংখ্যাটা একটু আগে দিছি, তার থেকে আমরা এটা পেতে পারি এরকম যে পরম মান x ইকুয়াল টু আমাদের আসতেছে কি x যখন x এর মান 0 থেকে বড়। আমরা বলছিলাম যে x এর মান যদি 0 থেকে বড় হয়, x এর বিভিন্ন রকমের মান হতে পারে, সেটা কি রকম? x এর মান তোমাদের এরকম আমি একটু লিখে দিয়েছিলাম, x -3 হতে পারে, x 3 হতে পারে, x 0 হতে পারে। ওকে, তো x যদি এটা হয় তাহলে x -3, ঠিক আছে? x যদি -3 হয় তাহলে কি হবে? x 3 হলে কি হবে? x 0 হলে কি হবে? সেটা দেখো আমরা এই যে সূত্রটা দিছি, এই সূত্রটা থেকে আমরা এটা লিখতে পারবো। সবাই সূত্রটা একটু দেখে নাও বা লিখে নিতে পারো। সেটা হলো পরম মান x x যখন x 0, পরম মান x 0 হবে যখন x এর মান সমান 0, অর্থাৎ x এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে এটার মান 0 আসবে। যদি x এর মান যদি ধনাত্মক কোনো সংখ্যা >0 মানে হলো ধনাত্মক, <0 মানে হলো ঋণাত্মক, আর ইকুয়াল 0 তে আসছে, ইকুয়াল 0 হলে x এর মান যদি 0 হয় তাহলে পরম মান 0 মানে 0। আর যদি x এর মান যদি ঋণাত্মক হয়, যদি বলা হচ্ছে ঋণাত্মক, তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন বসবে, তার আগে একটা ঋণাত্মক চিহ্ন বসবে। তাহলে চলো দেখি আমরা কি হয় কথাটা যদি আমরা দেখি সংখ্যা অনুসারে। যেমন আমরা যদি 3 পরম মান বলি, 3 পরম মান ইকুয়াল টু 3 টা কি? এই 3 টা কি? 3 টা 0 থেকে বড়, অতএব 3 পরম মান 3 ইকুয়াল টু, যে 0 থেকে বড় হলে আমরা কি বলছি? পরম মান 3 ইকুয়াল টু তাহলে ওই সংখ্যাটা যেটা আমরা এখানে বসাবো সেটা এখানে হচ্ছে, তাহলে এখানে আসতেছে এটা মানে 3। যদি আমরা -3 বলি, যদি -3 বলি, -3 টা কি? -3 টা -3 সংখ্যা যেটা সেটা কি 0 থেকে ছোট। এই যে -3 টা কি 0 থেকে, যখন আমরা x এর মান 0 থেকে ছোট বলছি তখন কি হয় বলতে দেখো তো, সংখ্যা দেখি বলছে পরম মান এই যেটা আছে তার সেটা ঠিক আছে, তার আগে কি আছে? একটা মাইনাস আছে। তাহলে আর -3 টা কি 0 থেকে ছোট, অর্থাৎ তার আগে আমাকে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এই যে যদি 0 থেকে কোনো সংখ্যা ছোট থাকে, 0 থেকে কোনো সংখ্যা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে তার আগে কি দিতে হবে? মাইনাস দিতে হবে। তাহলে -3 টা 0 থেকে ছোট, তাহলে তার আগে আমাদের কি দিতে হবে? একটা মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে আমাদের কি হয়? প্লাস, তাহলে এটা হলো +3। অর্থাৎ এই সূত্রটা থেকে আমরা সহজে বলতে পারি যে -3 পরম মান 3, 3 পরম মান 3। আর 0 যেটা আছে, 0 পরম মান অলরেডি আমরা বলছি, 0 পরম মান যদি হয়, এই যে সংখ্যাটা যদি 0 হয় তাহলে 0 পরম মান 0, আমরা এটা বলতে পারি। সবাই ক্লিয়ার? অর্থাৎ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা যেটাই থাকুক তার পরম মানটা হবে ধনাত্মক সংখ্যা। তো আমরা এটা একটু দেখলাম, তো আমরা এটা নিয়ে একটা অঙ্ক করি, সরল অঙ্ক করি। আর সরল অঙ্কটা যদি করি তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। আশা করি সবাই বলতে পারবা যে কিভাবে পরম মান নির্দেশ করা হয়, সবাই আশা করি এটা ক্লিয়ার। তো আমরা একটা অঙ্ক করি, সবাই রেডি? একটা সরল, সবাই মুখে মুখে আমরা সরলটা করে ফেলতে পারি। সবাই আসলে দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে যে এটা হলো 13, তার -1 -4, তারপরে এখানে -8 আছে, যে মাইনাসের পরম মান থাকলে এটা ভ্যানিশ হয়ে যায়, -5 হয়, এটা পরম মান থাকলে ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তো এটা আমরা মুখে মুখে করতে পারি। তারপরেও একটু নিয়মটা আমাদের কিন্তু সূত্রটা আমরা এখন জানছি, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। ওকে, চলো দেখি কি হয় সূত্রটা। যদি অ্যাপ্লাই করি 13, ঠিক আছে, এটাতে কোনো সংখ্যা প্লাস, এটা আগে একটু ছোট করি, -5 -3 -8। ওকে, সবাই রেডি? এবার আসো, এটা হলো 13 প্লাস, আমরা একটু আগে বলছি -5 কি 0 থেকে ছোট, -5 0 থেকে ছোট। ওকে, 0 থেকে ছোট হলে তার আগে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। তাহলে আমরা সেই মাইনাসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যে -5 -3 মাইনাস এটা কি 0 থেকে ছোট, মাইনাস এটা যদি 0 থেকে ছোট হয় তাহলে তার আগে আমরা আবার একটা মাইনাস চিহ্ন দেব, এই। তাহলে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি, তাহলে আমরা সাইড নোট হিসেবে এই সূত্রটা আমরা দিয়ে দিতে পারবো। সাইড নোটে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে দিলাম, যে তোমরা এই সূত্রটা দিয়ে দিলাম। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তো আমরা এই সূত্রটা যদি দিয়ে দেই তাহলে আমাদের এই সাইড নোটটা কিভাবে এটা হলো সেটা আমাদের জানা হয়ে গেল। এবার আসো সেই ছোট যে আমরা যেভাবে শিখছিলাম সেই জিনিসগুলো আবার আসি। 13 প্লাস মাইনাস মাইনাসে গুণ করলে +5 -3
মাইনাস মাইনাসে কত হয় প্লাস, তাহলে এখানে হলো +8 আর আগে এখানে মাইনাস ছিল সে মাইনাস 13 আর 5 যোগ করলে 18 মাইনাস দুটা 11, তাহলে 18 থেকে 11 গেলে আমাদের থাকতেছে হলো 7। সবাই ক্লিয়ার? আরেকবার অঙ্কটা দিকে একবার চোখগুলো দেখো অঙ্কটা বোঝা যায় কিনা। আমি আবারও বলতেছি, অঙ্কটার দিকে খেয়াল করে দেখো। এই যে -1 -4 -5 এর পরম মান আসলো, মাইনাসের যেটা আছে সেটা ঠিক রইলো, -5 টা ঋণাত্মক এবং পরম মান আসছে, তাহলে ঋণাত্মক সংখ্যা আমরা সংখ্যাতে বলছি যে ঋণাত্মক সংখ্যা যদি থাকে, যদি x এর মান 0 থেকে ছোট হয় তাহলে তার আগে একটা মাইনাস চিহ্ন দিতে হয়। সেইভাবে আমরা এখানে যে দেখো -5 টা 0 থেকে ছোট আমরা সবাই জানি, সেটা যদি -0 থেকে ছোট তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম, -1 যেহেতু 0 থেকে ছোট তার আগেও আমরা একটা মাইনাস চিহ্ন দিলাম। ওকে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, দেন তাহলে হলো মাইনাস মাইনাসের +5 মাইনাস মাইনাসের +8, আগে তো এখানে মাইনাস ছিলই, দেন 18 - 11 হলো 7। সবাই ক্লিয়ার? যদি সবাই এটা পারো তাহলে তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা এটা নিজেরা করে ফেলো। এইটা পুরোটার মধ্যে পরম মান। অঙ্কটা উঠায় নাও সবাই। এবার আমরা যেটা করব সেটা হলো আমরা এবার পরম মানের ধর্ম, পরম মানের অনেকগুলো ধর্ম আছে, সেই ধর্মগুলো নিয়ে আমরা এবার কথা বলবো। পরম মানের ধর্মের মধ্যে আমরা আজকে দেখি কি কি ধর্ম আছে, সেগুলো আমরা একটু ডিসকাস করতেছি। দেখি পরম মানের ধর্ম, আমরা একটু যদি হেডিংটা দিয়ে রাখি, পরম মানের ধর্ম। আমরা জানি দুটো সংখ্যা নিলাম, a আর b belongs to r, r মানে সেই বলা হচ্ছিল বাস্তব সংখ্যা ধর্ম। ওকে, a এবং b belongs to r, a এবং b দুটি বাস্তব সংখ্যা হলে কি ধর্মগুলো কাজ করে সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। এক নম্বর যেটা আসো সেটা হলো এরকম, যদি -a যেটা পরম মান যদি নেই, -a less than or equal a less than or equal পরম মান a, অর্থাৎ কোন সংখ্যার পরম মানের ঋণাত্মক ওই সংখ্যা থেকে ছোট এবং পরম মানটা আবার ওই সংখ্যার পরম মানটা থেকে সংখ্যা থেকে পরম মানটা বড় হয়, ধনাত্মক মানটা বড় হয়। দুই নম্বর যদি হয় এরকম, কোন সংখ্যার পরম মান, কোন সংখ্যার বাস্তব সংখ্যার পরম মান গ্রেটার দ্যান অর ইকুয়াল ওই সংখ্যা থেকে বড় হবে, না হলে ওই সংখ্যার সমান হবে। ওই সংখ্যার থেকে বড় হবে, না হয় ওই সংখ্যার সমান হবে। যেমন একটু আগে বলছিলাম 3 পরম মান, 3 পরম মান কি 3। ওকে, আবার -3 যেটা -3 পরম মান কি হইছে 3, সেই 3টা কি -3 থেকে অবশ্যই বড়। তো যেটা বলছিলাম -3 যদি পরম মান নেই তাহলে এটা কত হয় 3, তাহলে 3টা যেটা ফলাফল যেটা আসছে সেটা ফলাফলটা -3 পরম হলো 3, তাহলে 3টা কি -3 থেকে বড় না, এটা আমরা সবাই জানি। তাহলে এই সূত্রটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এটা হয় যে কোনো সংখ্যা পরম মান নিলে ওই সংখ্যা থেকে বড় হয়। এবার আসো আমাদের 3 নম্বর একটা ধর্ম আছে, যে আমাদের যদি এটা হয় -a স্কয়ার এত ইকুয়াল টু আমরা বলতে পারি a স্কয়ার ব্র্যাকেটে বলি পরম মান, যদি তারা দেয় এই পরম মান স্কয়ার ইকুয়াল টু হলো a স্কয়ার, অর্থাৎ কোন পরম মান সংখ্যাকে যদি বড় করা হয় তাহলে পরম মানটা ভ্যানিশ হয়ে যায়। 4 নম্বর ধর্ম যদি আমরা বলি, পরম মান a b দুইটা সংখ্যার গুণফল যদি থাকে তাহলে সেটা আলাদা আলাদা গুণফলের সমান, আলাদা পরম মান নিয়ে যদি গুণ করা হয় তাহলে তার মান অপরিবর্তিত থাকে। এরপরে আসো হইল 5 নম্বর আরেকটা ফর্ম আমরা দেখতেছি, 4-5 নম্বরে আমরা দেখি, সেটা হলো এরকম, পরম মান a plus b less than or equal পরম মান a plus পরম মান b। আমরা দুইটা সংখ্যা নিয়ে আমরা টেস্ট করতে পারি যে আমাদের আসলে সূত্রগুলো কেমন হয় সেটা আমরা জানতে পারি।
তো আমি এগুলো একটু লিখে দিচ্ছি, দেখো কেমন হয়। পরমান a মাইনাস b এটাও লেস দেন পরমান a প্লাস পরমান b। পরমান a মাইনাস b এটাকে আবার এইভাবে লেখা যায়, গ্রেটার দেন অর ইকুয়াল পরমান দিয়ে পরমান a মাইনাস পরমান b, যে পরমান চিহ্ন দিলে সেটা বড় হয়ে যায়। পরমান a বাই b এটাকে আমরা যদি কোনো ভগ্নাংশের পরমান আকারে থাকে তাহলে লব ও হরকে আমরা পার্ট পার্ট করে দিতে পারি, কিন্তু শর্ত হলো নিচে যে সংখ্যাটা থাকে সেটা শূন্য হইতে পারবে না। নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা ভগ্নাংশ আকারে থাকে, নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা শূন্য হইতে পারবে না। এটাকে এরকম লেখা যায়। আর 10 নম্বর আমরা একটা সূত্র যেটা দিতে পারি, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে অঙ্ক করব, সেই সূত্রটা মারাত্মক ইম্পর্টেন্ট সূত্র, এটা অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করব। পরমান x লেস দেন অর ইকুয়াল a হলে মাইনাস a লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল a, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অনেকগুলো অঙ্ক করব। ওকে, এই সূত্রগুলো আমরা আপাতত জানার চেষ্টা করি। এই সূত্রগুলো দিয়ে আমরা পরীক্ষায় অনেক সময় এগুলো দিয়ে প্রমাণ আসে, তো আমরা প্রমাণগুলো একটু শেখার চেষ্টা করব। বইতে দেওয়া আছে অনেকগুলো প্রমাণ, তোমরা নিজেরা একটু দেখবা, সংখ্যা দিয়ে ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা দিয়ে যাচাই করে এগুলো প্রমাণ করে দেখবা। আমরা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে, এর মধ্যে আমরা 5 নম্বর প্রমাণটা চলে যাচ্ছে তোমাদের জন্য। এই 5 নম্বর প্রমাণটা আমরা এখন করব, দেখি আমরা এটা কিভাবে হয় আমরা একটু প্রমাণ করে দেখাচ্ছি। ওকে, তো এটার জন্য আমরা রেডি হই। আমাদের সেই ছোটবেলায় মনে আসছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা জানি পরমান a প্লাস পরমান b তার হোল স্কয়ার ইকুয়াল টু কি জানি a স্কয়ার প্লাস, আমি এটা মুছে দিচ্ছি তোমাদের, a square plus 2ab plus b square। দেখো তো মনে আছে কিনা, a plus b whole square সূত্র, a square plus 2ab plus b square। ওকে, তো এটা যদি হয় আমরা এটাকে কি লিখতে পারি, a square পরমান যদি থাকে আমরা বলছিলাম এটাকে বর্গ করলে পরমানটা ভ্যানিশ হয়ে যায়, প্লাস 2 এই যে পরমান ab দুটো সংখ্যার গুণফলকে আমরা একত্রে লিখতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হয় না, প্লাস b স্কয়ার এটা হয়ে যাবে b স্কয়ার। দেখো একটু আগে যে সূত্রটা বলছিলাম যে পরমান যদি থাকে, কোনো সংখ্যা যদি পরমান থাকে, এটা যদি বর্গ করি তাহলে এটা ইকুয়াল কি হয় x স্কয়ার হয়, মানে পরমানটা ভ্যানিশ হয়ে যায়। আর দুটো থাকে, যদি দুটো সংখ্যা যদি থাকে এরকম গুণফল আলাদা আলাদা আকারে, এটাকে আমরা লিখতে পারি পরমান xy, গুণফল আকারে লিখতে পারি। সূত্রটা একটু আগে আমরা দেখাইছিলাম, এই সূত্রটার সাথে দুটো জিনিসের পরমান যদি আলাদা আলাদা থাকে তাদেরকে একত্রে গুণ করলে তার পরমান দিলে মান সমান থাকে। ক্লিয়ার? আর পরমান কোন সংখ্যার পরমানকে যদি বর্গ করা হয় তাহলে ওই সংখ্যাটা বর্গের সমান হয়। সবাই ক্লিয়ার? এইটা তাহলে এটার সাথে পরিবর্তে আমরা এই লাইনটা লিখতে পারি। এবার আসো, আমরা একটু আগে বলছিলাম কোন সংখ্যার পরমান ওই সংখ্যার সমানও হতে পারে, নাহলে ওই সংখ্যা থেকে বৃহত্তর হবে। কোন সংখ্যার পরমান ওই সংখ্যা থেকে বড় হবে, আর না হয় ওই সংখ্যার সমান হবে। যেমন 3 পরমান 3 আর -3 পরমান হলো 3, তাহলে -3টা থেকে 3 যেটা রেজাল্ট আসবে সেটা কি বড় না? তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই যদি করি তাহলে দেখো এটা কি আসে। আমরা বলতে পারি তাহলে অতএব পরমান a প্লাস পরমান b হোল স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। কিরকম হলো? এটা হলো এরকম, দেখো এটা যা আসছে তাই আসছে, এটা যা আসছে তাই এখানে আসছে। এখানে যেটা আসছে আমরা এটা বলছিলাম যে যেহেতু পরমান নিচ্ছি, এটা পরমান নিচ্ছি, পরমানটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এই সংখ্যাটা বড়, তাহলে এই লাইনটা সমান ছিল, এই যে এটা সমান ছিল, তাহলে এই লাইনটা বড়, এই লাইনটা কি ছোট, তাহলে এটা বড়,
এটা কি ছোট, অর্থাৎ এটা ঠিক রইলো, এটা যেহেতু এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা যেহেতু এটা থেকে বড়, তাহলে আমরা এই জন্য এখানে দিলাম গ্রেটার দেন। আমাদের কিন্তু এখানে ইকুয়াল ছিল, এখানে আমরা ইকুয়াল সাইনটা ইউজ করিনি, আমরা এটা গ্রেটার দেন হয়ে গেছে, কারণ এই লাইনটা থেকে এটা সমান ছিল, এটা থেকে এই লাইন